পরিমাণ কমে আসবে। স্টেট ওন এন্টারপ্রাইজ থেকে আমরা গ্র্যাজুয়ালি তাদেরকে তাদের লস সাপোর্ট করতে গিয়ে একটা বড় এক্সপেন্ডিচার, যেটার কারণে ব্যাংকটাকে বড় করতে হয় মাননীয় স্পিকার, আমরা সেখান থেকে সরে আসছি। এখন অ্যাসেট সিকিউরিটাইজেশন, বন্ড মার্কেট উন্নয়ন, ইকুইটি ফাইন্যান্সিং ইত্যাদির মাধ্যমে পুঁজিবাজারে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সরবরাহ বৃদ্ধি করে বেসরকারি খাতের জন্য বিকল্প অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উদ্যোগ নিচ্ছি, যা ব্যাংক ব্যবস্থার উপর বেসরকারি উদ্যোক্তাদের নির্ভরতা হ্রাস করবে। এখন মাননীয় স্পিকার, সবাই হাই স্ট্রিট ব্যাংক থেকে বড় করে, যেটা হওয়ার কথা ছিল না, যে কারণে আজকে হাই স্ট্রিট ব্যাংকগুলোর আজকে যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিকল্প অর্থায়ন পরিকল্পনা, অল্টারনেটিভ ফাইন্যান্সিং, আমাদের বিকল্প অর্থায়ন পরিকল্পনার অংশ হিসাবে হংকং, লন্ডন ও নিউ ইয়র্কে কেবল বাংলাদেশ বিনিয়োগের জন্য বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড, কেবল বাংলাদেশে বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা বাংলাদেশ ডেডিকেটেড ফান্ড ফ্লোট করা হবে হংকং, লন্ডন স্টক মার্কেটে, এবং এটা শুধু বাংলাদেশে বিনিয়োগ হবে। এটা কোনো ঋণ নয়, ইট ইজ পিওর ইকুইটি। এটা কোনো সরকারের দায় নেই, এবং যারা ইনভেস্টমেন্ট করবে শুধু তাদেরই দায়। এইসব তহবিল চালু হলে তার দেশের আর্থিক ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে বৈদেশিক বিনিয়োগ হিসাবে কাজ করবে। এটা অ্যাকচুয়ালি ফরেন ইনভেস্টমেন্ট পর্যায়ে পড়ে, যা সরকারি ও বেসরকারি উভয় খাতের বিনিয়োগ প্রকল্পে সহায়ক ভূমিকা পালন করবে। মানে স্পিকার, এই ইকুইটি কিন্তু সরকারও, সরকারি এসওই স্টেট ওন এন্টারপ্রাইজগুলো সেখানেও বিনিয়োগ হবে, সেখানে সরকারের চাপ কমে যাবে, আমাদের তাদেরকে যে সাবসিডাইজ করতে হয় তাদের লসের জন্য। সর্বোপরি আমাদের সরকার অভ্যন্তরীণ উৎস হতে ঋণ গ্রহণের ক্ষেত্রে বেসরকারি খাত যাতে কোনোভাবেই ক্রাউডেড আউট না হয় সেই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি সংসদ ও দেশের জনগণের আন্তরিক সহযোগিতায় আমরা অর্থনীতিকে আরো স্থিতিশীল, শক্তিশালী এবং টেকসই প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। এগারোটি অগ্রাধিকার প্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় ৭২,৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ ও ফ্রিজ করা হয়েছে। এটা 11টি অগ্রাধিকার প্রাপ্ত মামলায় দেশে ও বিদেশে প্রায় ৭২,৩৪৩ কোটি টাকার সম্পদ জব্দ বা ফ্রিজ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছেন সরকার কি করছে টাকা ফিরিয়ে আনার জন্য। বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ইতিমধ্যে 13টি দেশে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। ইতিমধ্যে মালয়েশিয়া এবং হংকং এর সঙ্গে 2টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে। একই সঙ্গে 11টি অগ্রাধিকার মামলার মধ্যে 6টি বড় ঋণ গ্রহীতা গ্রুপের বিরুদ্ধে প্রথম ধাপে সিভিল প্রসিডিং শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। 15টির বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক, আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানের সঙ্গে 60টির বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বলেছেন। মাননীয় স্পিকার, ব্যাংক রেজুলেশন আইন 2026-এর ধারা 18 ক বিষয়ে বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে সরকার এই ধারাটি বিলোপের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বার্তা স্পষ্ট, যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আমানতকারীদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা হবে। আমানতকারীরা অনেক ডিস্ট্রেসের মধ্যে আছে, আমরা সবাই জানি। ইনশাআল্লাহ ক্রমান্বয়ে তাদের আমানতের সুরক্ষা আমরা নিশ্চিত করব।
মাননীয় স্পিকার, একটি শক্তিশালী অর্থনীতির জন্য প্রয়োজন হলো বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টি করা। এর জন্য দেশে একটি গভীর ও কার্যকর পুঁজিবাজার থাকা প্রয়োজন। সে কারণেই আমরা পুঁজিবাজারকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক, বিনিয়োগ বান্ধব করে তুলতে কাজ শুরু করেছি। সরকারের ডিরেগুলেশন নীতির আওতায় ইতিমধ্যে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে পুনর্গঠন করা হয়েছে, পলিটিসাইজড করা হয় নাই। মাননীয় স্পিকার, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সবাই প্রফেশনাল এখানে, এবং যারা স্টক মার্কেটের সাথে গ্লোবাল এক্সপোজার আছে ওইরকম ব্যক্তিদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে।